মাননীয় স্পিকার, যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা আশা করে বিরোধী দল তাদের কিছুটা হলেও প্রশংসা করবে। সেজন্য আমরা লক্ষ্য করি 212 জন সংসদ সদস্য সরকারের প্রশংসা বা স্তুতিমূলক বক্তব্য দিলেও সরকার ব্যাকুল হয়ে বিরোধী দলের দিকে তাকায় এবং প্রশ্ন করে, আমাদের এই বাজেট সম্পর্কে একটাও কি ভালো কথা বলবার নাই? সেই কারণেই মাননীয় স্পিকার, আমি একটু পজিটিভ কথা দিয়ে আজকে আমার বক্তব্য শুরু করি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নিত্য প্রয়োজনীয় এবং কৃষি পণ্যের উপর উৎসে কর কমিয়েছেন। 5%, 2% এবং 1% হারে যেটা উৎসে কর ছিল সেটাকে উনি 0.5% নামিয়ে এনেছেন, এবং যে কারণে চাল ডাল সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের কিনতে হয় সেগুলোর দাম কমবে বলেই আমি আশা রাখি। এইবার মাননীয় স্পিকার, আমি একটা গল্পে আসি। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা। এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, তার কোনো অবৈধ ব্যবসা নাই। কিন্তু তার স্বপ্ন হলো ঢাকা শহরে 3 একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার, তার এই 1,76,000 সৎ পয়সার টাকায় কি ঢাকা শহরে 3 একর জায়গায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব? সম্ভব নয়। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন 9,38,000 কোটি টাকার বাজেট আসে তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। এর মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এনবিআর এর ঘাড়ে দেয়া হয়েছে 6,04,000 কোটি টাকা উত্তোলনের দায়, যেটা মোট আয়ের 86.9%। যদি 2025-26 অর্থ বছরের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব এপ্রিল পর্যন্ত 3,26,000 কোটি টাকার বেশি এনবিআর আদায় করতে পারে নাই। সেই এনবিআর কে যদি আমরা 3 লক্ষের দ্বিগুণ 6 লক্ষ কোটি টাকা আদায়ের দায় চাপিয়ে দেই, এনবিআর এর পক্ষে কি করে সেটা আদায় করা সম্ভব আমার মাথায় ঢুকে না। তাহলে যে 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট, এনবিআর যদি 6 লক্ষ কোটি টাকা তুলতে না পারে কর হিসেবে, সেই ঘাটতি আরো বাড়বে। আর ঘাটতি মেটানোর রাস্তা আছে মাত্র 2টা। এক হলো দেশের ব্যাংক থেকে ঋণ নেয়া, 2 হচ্ছে বিদেশ থেকে ঋণ বা অনুদান নেয়া। দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,12,000 কোটি টাকা। এনবিআর তার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঘাটতি বাড়ার সাথে সাথে ব্যাংক খাত থেকে ঋণ নেয়ার পরিমাণও বাড়বে। আর সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় মাননীয় স্পিকার, যাদের অর্থনীতির ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তারা সকলেই বুঝতে পারবে যে তখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ অটোমেটিক্যালি কমে যায়। 25শে নভেম্বর 2025 প্রথম আলোর খবর বলছে, বিনিয়োগে এতটা মন্দাবস্থা আগে দেখেনি বাংলাদেশ। জ্বালানি সংকট, আর্থিক খাতের দুরবস্থা, উচ্চ সুদ হার, উচ্চ মূল্যস্ফীতির সাথে যুক্ত হওয়া অস্থিরতা ও অনিশ্চয়তা সবকিছুই ভূমিকা রেখেছে। অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। অর্থমন্ত্রী নিজেও সেটা উপলব্ধি করে বলেছেন, আমরা ঋণ নির্ভর বাজেট থেকে ধীরে ধীরে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই। কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার তার কতটা বাংলাদেশ এনশিওর করতে পারছে? গ্যাস এবং বিদ্যুতের দুষ্প্রাপ্যতা, আমলাতান্ত্রিক জটিলতা, অবকাঠামোগত দুর্বলতা, ঋণ প্রাপ্তির সমস্যা, ঋণে উচ্চ সুদ পুরো বিষয়টিকে এতটাই জটিল করেছে যে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণের যেই তালিকা বিশ্ব ব্যাংক প্রকাশ করে সেখানে 190টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম। মাননীয় স্পিকার, এটা 2020 সালের পরিসংখ্যান, এরপরে নতুন পরিসংখ্যান পাওয়া যায়নি। যে দেশের সরকারি হিসেবে বেকারের সংখ্যা 26 লাখ আর বেসরকারি হিসাবে সেটা 1.25 কোটির ওপরে, সেই রকম একটা দেশে যদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায় কিংবা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি না করা যায়, তাহলে কি করে নতুন কর্মসংস্থান তৈরি হবে আমি জানি না। সে কারণেই বাংলাদেশের প্রবৃদ্ধিকে জবলেস গ্রোথ হিসেবে চিহ্নিত করা হয়।
মাননীয় স্পিকার, বিনিয়োগ যদি আমরা একপাশে সরিয়েও রাখি, ব্যাংকই বা ঋণ দেবে কোথা থেকে? ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। এর সঙ্গে যদি আপনি অবলোপন, পুনঃতফসিল করা এবং মামলার কারণে যে ঋণের টাকাটা আটকে আছে আদালতে, অর্থাৎ পেন্ডিং মামলা হিসাবে যেটা এখনো খাতায় তোলা হয় নাই অ্যামাউন্টটা, সেটা যদি আমরা যোগ করি, এই পরিমাণ গিয়ে দাঁড়াবে 11 লক্ষ কোটি টাকা, যেটা মোট ঋণের 59.73%। সুতরাং ব্যাংকগুলো চাইলেও সরকারকে বেশি সহায়তা দিতে পারবে না। এর বাইরে আর থাকে টাকা ছাপানো বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া, সেটাকে আমরা হাই পাওয়ার্ড মানি বলি মাননীয় স্পিকার, যেটা নর্মাল টাকার 5 গুণ বেশি শক্তিশালী হিসেবে কাজ করে এবং বাজারে মূল্যস্ফীতিকে অটোমেটিক্যালি উস্কে দেয়। মাননীয় স্পিকার, এবার আসি বিদেশি ঋণের কথায়। বাংলাদেশে বর্তমান সরকারের বৈদেশিক ঋণের স্থিতি $78 বিলিয়ন, বা আর সরকারি বেসরকারি খাতের মিলিত বৈদেশিক ঋণের পরিমাণ $133 বিলিয়ন, যেখানে টোটাল জিডিপির পরিমাণ $510 বিলিয়ন। এইসব দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধের জন্য বাজেটে রাখা হয়েছে 13.59%, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং খাদ্য, এই 4টি খাত মিলে পুরো ব্যয় ধরা হয়েছে 29.74%। বিশ্বব্যাংক বা IMF যদি ঋণ দেয় তবে নিশ্চিতভাবেই শর্ত হবে কঠিন, তবে ঋণের সুদ হার হবে কম এবং লম্বা সময় ধরে পরিশোধের সুযোগ থাকবে। কিন্তু IMF বা বিশ্বব্যাংক যদি লোন না দেয়, তাহলে মাননীয় স্পিকার, অন্য দেশ থেকে যেমন চীন থেকে যদি আমরা ঋণ নেই, আমাদের সুদের হার হবে উচ্চ এবং দ্রুত সময়ে পরিশোধের চাপ থাকবে। সুতরাং বাজেট ঘাটতি মেটাতে 1,09,000 কোটি টাকার ওপরে যে বৈদেশিক ঋণ আর 1,12,000 কোটি টাকার দেশীয় ব্যাংক খাত থেকে ঋণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটা কতটুকু উপযোগী অর্থমন্ত্রী নিশ্চয়ই ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকের তারল্য সংকট, নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, জিডিপির প্রবৃদ্ধি 6% থেকে কমতে কমতে 3.49% নেমে আসা, কোনোটাই অর্থনীতিতে ভালো বার্তা দেয় না। আমদানি রপ্তানির হিসাব বলে 2025-26 অর্থ বছরের প্রথম 10 মাসে বাণিজ্য ঘাটতি $22.21 বিলিয়ন, অর্থাৎ আমদানি অনেক বেশি কিন্তু রপ্তানি কম। মাননীয় স্পিকার, এখানে আরেকটা সুখবর অবশ্য আছে সরকারের জন্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য দেখা যায়, জুলাই থেকে এপ্রিল সময়ে বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক মূলধনী যন্ত্রপাতি বা ক্যাপিটাল মেশিনারিজের আমদানি বেড়েছে 12.50%। এটি নিঃসন্দেহে বিনিয়োগ বাড়ানোর একটা ভালো ইঙ্গিত। মাননীয় স্পিকার, সরকারি হিসেবে দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন 10%-এর মতো। করমুক্ত আয় সীমা কিছুটা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, যেই ব্যক্তির মাসে ইনকাম 32,000 টাকা, তার বৎসরে গিয়ে ইনকাম দাঁড়ায় 3,84,000 টাকা, অর্থাৎ তিনি আয়করের সীমার মধ্যে চলে আসেন। কিন্তু যেই ব্যক্তি 32,000 টাকা মাসে ইনকাম করেন, তাকে কি বাংলাদেশের এই 10% মূল্যস্ফীতির সময় কোনোভাবেই এমনকি মধ্যবিত্তের কাতারেও ফেলা যায়? বর্তমানে গিনি সহগ 4.499, যেটা উচ্চ আয় বৈষম্যকে ইন্ডিকেট করে। মোট সম্পদের 58% মালিকানা 10% মানুষের হাতে এবং শীর্ষ 1% ধনীর হাতে যাচ্ছে 1/4 টোটাল সম্পদ। শুধু সেটাই নয়, আয়করের ক্ষেত্রে সরকারের যাবতীয় চাপ গিয়ে পড়ে সেই সব মানুষের ওপরে যারা ব্যাংকের মাধ্যমে বেতন পান, অর্থাৎ যাদের আয়কে সরাসরি ট্র্যাক করা যায়। কিন্তু যাদের আয়কে ট্র্যাক করা যায় না, এমন মানুষের সংখ্যাই বেশি। এবং সে কারণে দেখা যায় বিগত 15 বছরে আমরা একজন জর্দা ব্যবসায়ী কাউস মিয়াকে 1 নম্বর হতে দেখেছিলাম ব্যক্তি খাতে ঋণ, কি বলে আপনাকে, ইনকাম ট্যাক্স দেওয়াতে। কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশে ওনার চেয়েও আরো অনেক 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 বেশি ধনী ব্যক্তি আছেন, কিন্তু তাদের কাউকে কিন্তু 1 নম্বর করদাতা হিসাবে পাওয়া যায় নাই।
অন্যান্য বারের মতো এবারও বাজেটে আয়কর সহ প্রত্যক্ষ করের হিস্সা 1/3 রাখা হয়েছে, অর্থাৎ বাকি 2/3 পরোক্ষ কর। ধনী গরিব সব মানুষের উপর সমানভাবে প্রযুক্ত হওয়া পরোক্ষ কর অবশ্যই ন্যায্যতার পরিপন্থী। আর সে কারণেই আমাদের মতো অর্থনীতির দেশগুলোকে সাধারণত প্রত্যক্ষ এবং পরোক্ষ করের অনুপাত 50-50 রাখা হয়। একটা সরকার কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য কতটুকু আন্তরিক সেটা বোঝা যায় তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষায় বরাদ্দের পরিমাণ দেখলে। এই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 1.8 আর স্বাস্থ্য খাতে 0.9%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মতো দেশে জিডিপির অন্তত 5% স্বাস্থ্য খাতে ব্যয় হওয়া উচিত, আর ইউনেস্কোর মতে সেটা 6%। এর মধ্যেই আমরা জানি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতের ব্যয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে। স্বাস্থ্য খাতে বরাদ্দের চরম অপ্রতুলতার কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির খরচ 73% আর সরকার দেয় বাকি 63%। সে কারণে প্রতি বছর স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে অন্তত 65 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায়। মাননীয় স্পিকার, শিক্ষায় আমরা শুনতে পাচ্ছি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। আমি বিনীতভাবে বলবো, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করবার আগে আমাদের নজর দেওয়া উচিত কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না, কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না। আমি মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। মাননীয় স্পিকার, আমি এবার আমার এলাকার কথায় একটু আসি। আমাকে 2 মিনিট বাড়িয়ে দেবেন স্পিকার, কারণ আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না, কোন দলের হুইপ, চিফ হুইপই আমার দায়িত্ব নিতে চান না। মাননীয় স্পিকার, আমি আপনার স্পেশাল ডিসক্রিশনের দিকে তাকিয়ে আছি। মাননীয় স্পিকার, 2 মিনিট আমাকে বাড়িয়ে দেবেন। মাননীয় সদস্য, ইনডিড আমরা নবীন সদস্য, ভুলভাল হলে ক্ষমা করবেন। আমি প্রথমেই একটু পশ্চিমবঙ্গের বিধানসভার একটা রেকর্ড ঘাটতে গিয়ে আমি দেখলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী, আর বিরোধী দলে ছিল বামফ্রন্ট জ্যোতি বসুরা আর কি। তো এক সময় এই হাউজে যখন উত্তপ্ত বাক্য বিনিময় প্রায়ই হতো, তো এক সময় জ্যোতি বসু যখন বক্তব্য দিচ্ছিলেন, চিৎকার করে হঠাৎ করে ডাক্তার বিধানচন্দ্র রায় তাকে থামিয়ে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমি একজন গলার নাক কান গলার চিকিৎসক হিসেবে দেখতে পাচ্ছি যে তার এই বক্তৃতা এবং চেঁচামেচিতে তার গলার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এখনই তার বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। এবং সাথে সাথে তিনি তার পেট থেকে একটা ওষুধের নাম লিখে দিলেন এবং সেটা জ্যোতি বসুকে দেওয়া হলো। সেটা নিয়ে অনেক হাস্যরস হলো। তো বিধানবাবুর কথা এই জন্য বললাম, আমাদের সংসদে মাঝে মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আমাদের এখানে কোনো চিকিৎসক নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চিকিৎসক না, তার প্রিয় সহধর্মিণী একজন মেধাবী চিকিৎসক, গোল্ড মেডেলিস্ট, তিনি তো আর সংসদে নাই। আমাদের জাহিদ ভাই সহ বেশ কয়েকজন আছে, আমি অনুরোধ করবো একজন গলার চিকিৎসা এখানে রাখলে ভালো হবে। তো যাই হোক, আমি বাজেট বক্তব্য দেব তার আগে একটি কথা বলি যে মাননীয় অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। এক সময় দীর্ঘদিন তিনি 13টি বাজেট উপস্থাপন করেছেন। তিনি যখন বিদেশে গিয়েছিলেন, একবার পাকিস্তান সফরে ফেরবার পথে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পেছনেই তিনি ছিলেন। তো বেনজির ভুট্টো তাকে দেখিয়ে বললেন বিদায় দেওয়ার সময় যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আপনার দেশের অর্থনীতির চেহারা বদলে যাওয়া এই জাদুর কাঠিটাকে যদি আমাকে দিয়ে যেতেন, আমাদেরকে দিয়ে যেতেন। তো যাই হোক, সাইফুর রহমান নাই, তিনি তার বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে 13টি বাজেট দিয়েছিলেন। এবং বাংলাদেশের এই বাজেটের মধ্যে ভ্যাট প্রথার প্রবর্তন সাইফুর রহমান করেছিলেন। তখন অনেক বিরোধিতা হয়েছিল, কিন্তু আজকের দিনে এই ভ্যাট বাংলাদেশের বাজেটের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে গেছে, না হলে আমাদের বাজেট করা কঠিন হয়ে যেত। কিন্তু সাইফুর রহমান, বেগম খালেদা জিয়া না থাকলেও তাদের যে অনুসৃত নীতি আদর্শ, সাইফুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল আপনি বাজেট করবার সময় কি মাথায় রাখেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের সবচাইতে যে প্রান্তিক মানুষটা, সেই মানুষটার কথা আমার মাথায় থাকে বাজেট করবার সময়। তো সেই জন্য এইবারকার বাজেট আমি দেখলাম দীর্ঘদিন পরে, আমার বন্ধু সহকর্মী আইনমন্ত্রী যেটা বলেছেন যে বাজেটের পরে, আমি 39 বছরের রাজনৈতিক কর্মী, আমরা দেখতাম যে বাজেটের পরে ব্যানার রেডি থাকতো, এক পক্ষ এই বাজেট গণবিরোধী মানি না, আর এক পক্ষে এই বাজেটকে স্বাগত জানায় গরিবের বাজেট বলে মিছিল করত। আমরা বিএনপি দীর্ঘদিন ধরে সেইভাবে আমরা করিনি। বিগত কয়েক বছর আমি যতটুকু দেখেছি যে বাজেটকে আমরা পর্যালোচনা করেছি, বাজেটের ভিতর সত্যিকার অর্থেই
কি কি মানুষের জন্য আছে আর কি কি মানুষের জন্য নাই, সেই বিষয়গুলা আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তীতে মতামত দিয়েছি। আইনমন্ত্রী যেটা বলেছেন যে এবার মিছিল হয়নি, মিছিল হয়েছে, ব্যানারও রেডি ছিল। আমরা এখানে বাজেট শেষ হওয়ার পর আমি যতটুকু জানি যে আমাদের বিরোধী দলের বন্ধুরা সেই একই মিছিল করেছে। আমি মনে করি যে এই সংসদে অনেক তরুণ রাজনীতিবিদ, অনেক মেধাবী রাজনীতিবিদ যারা এসেছেন, আধুনিক শিক্ষিত রাজনীতিবিদ এসেছেন। আমরা সেই মানধাত্তার গতানুগতিক রাজনীতির বাইরে এসে সত্যিকার অর্থেই বাজেটের জন্য যেটা আমাদের বাস্তবতা, যেভাবে জনগণের জন্য করা আছে সেই বিষয়গুলো যদি বলেন এবং গণবিরোধী যদি কিছু থাকে সেটাও যদি বলেন, তাহলে আমরা উপকৃত হই। মাননীয় স্পিকার, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমরা যখন বিগত রিজিমে জেলখানায় ছিলাম, ডিবির হেফাজতে ছিলাম, পুলিশের হেফাজতে ছিলাম, এক পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছিল, আপনারা তো বোকা, কি রাজনীতি করেন, জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না, আপনার নেত্রীও দেশে আসতে পারবে না, জেলখানায় মৃত্যুবরণ করবে, আপনার নেতাও কোনোদিন আসতে পারবে না, আর আপনার জেল হবে 1000 বছর, আমাকে বলেছিল। তা আমি বললাম কি কারণে ভাই? কয় দেখেন না, হাসিনা আমাদেরকে সব উজাড় করে দিয়ে দিছে, ক্ষমতা দিছে, অর্থ দিছে, বেতন দিছে, বোনাস দিছে, যা চাই তাই আমাদের দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, আমরা তারে ক্ষমতায় রেখে দিছি, আপনারা আমাদেরকে কি দিয়েছেন? এটা ঠিক যে বিএনপি যখনই ক্ষমতা এসেছে শুধুমাত্র গুটি কয়েক লক্ষ মানুষের সুবিধার কথা মাথায় নিয়ে বিএনপি কখনো বাজেট করে নাই। বিএনপি সব সময় বাংলাদেশের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে তারা বাজেটের চিন্তা করেছে এবং সব সময় দিয়েছে। এই বাজেট সবচাইতে বড় কথা হলো এই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মাননীয় স্পিকার। যদি এই বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুলি, বোমা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের জন্য বেশি বেশি বরাদ্দ থাকতো, তাইলে আমরা মনে করতাম যে বিরোধী দল দমন করবার ইন্টেনশন আছে। একটা ইন্ডিকেশন তো আছে, কতগুলো সামাজিক সুরক্ষা খাতে 1,43,000 কোটি টাকা। এটা শুধু বিএনপির মানুষের জন্য তো না মাননীয় স্পিকার। আমরা খেয়াল করলাম যে শিক্ষা খাতে বরাদ্দের মানেটা কি। আপনি খুব ইমিডিয়েট রেসপন্স কিন্তু বিএনপি পাবে না যে আগামী বছরই এত টাকা বরাদ্দের জন্য বিএনপি একটা বিরাট বেনিফিট পাবে, নট দ্যাট। এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। ধরেন আমাদের অর্থনীতি যদি ডিস্ট্রয় হয় আমরা সেটা রিকভার করতে পারি কোনো না কোনো ভাবে, আমাদের গণতন্ত্র যদি ডিস্ট্রয় হয়ে যায় সেটা আমরা রেস্টোর করতে পারি কোনো না কোনো ভাবে, কিন্তু আমার জাতি, আমার এডুকেশন যদি ধ্বংস হয়ে যায় সেটা তো আমরা রেস্টোর করতে পারি না। সেই জন্য আমাদের এই শিক্ষা খাতে নতুন নতুন যে পদ্ধতি, উদ্ভাবনী শক্তি এবং যে বরাদ্দ, এটা আমাদেরকে অভিভূত করেছে। আমি বিশ্বাস করি এর একটা সুদূর প্রসারী ফল এই জাতি এবং দেশ পাবে। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা নানানভাবে সমালোচনা করেন, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেন যে আর সময় দেওয়া যাবে না, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। কি কারণে সেই পথে যাবে আমি ঠিক জানি না। একসাথে আন্দোলন করলাম, একসাথে লড়াই করলাম, একসাথে জেল খাটলাম, একসাথে নিপীড়িত হইলাম। 18 সালে আপনার মার্কা নাই, আপনি আমার মার্কা দিয়ে নির্বাচন করলেন। এখনই যদি বলেন হাসিনা যাবে যেই পথ গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে, এই যে রাজনীতি এত অসহিষ্ণু হয়ে গেলেন 3.5 বছর, 3.5 মাস, 5 বছরে একটা সরকার, 3.5 মাস কত সময় হয়ে গেল আমি জানি না। আপনারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এই ধরনের কথা বলছেন। তারেক রহমান কি 1400 মানুষকে গুলি করে হত্যা করছে? তারেক রহমান কি লক্ষ লক্ষ গায়েবী মামলা দিছে? তারেক রহমান কি গুলি করে, সাউন্ড গ্রেনেড দিয়ে রাজনৈতিক দলের সমাবেশ নিশ্চিহ্ন করে দিছে? তারেক রহমান কি হাজার হাজার গুম করছে? তারেক রহমান কি হাজার হাজার মানুষকে অন্ধ করছে, পঙ্গু করছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে? যে আপনারা আর সময় দিবেন না, এখনই হাসিনা গেছে যেই পথে তারেক রহমান যাবে যেই পথে, এটা কোন ধরনের বক্তব্য, কোন ধরনের অসহিষ্ণুতা, এটা আমি জানি না। এবং আরো কেউ কেউ আরো বাড়ায় বলে, আর বিদেশে একটা গ্রুপ আছে তারা তো বলেই এই আসলাম, এই নামলাম। আরে ভাই, 17 বছর যুদ্ধ করেছি, লড়াই করেছি, এইসব ফেসবুকের আলাপ, ইউটিউবের আলাপ, এইগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়? আমরা মানুষের জন্য বাজেট দিয়েছি মাননীয় অর্থমন্ত্রী, এবং তিনি বাজেট বক্তৃতায় এবার পরিষ্কার করে বলেছেন যে এটা, এই বাজেটের মূল লক্ষ্য হলো যে প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে নিয়ে মানুষ কখনো চিন্তা করে না, একেবারে নিচের যে মানুষ, সেই মানুষটার কথাও তিনি মাথায় রেখেছেন এবং কাজ করেছেন। শুধু চাই না মাননীয় স্পিকার, এখানে অনেকগুলো ইস্যু দেখেন। মাতৃ ও শিশু স্বাস্থ্য 2266 কোটি টাকা, এটা কি শুধু বিএনপির মা, বিএনপি শিশু? তারপরে আপনার ঔষধ ভ্যাকসিন 7623 কোটি টাকা। তারপরে দেখেন আপনি
24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবার জন্য 400 কোটি টাকা, কখনো এটা কিন্তু বিগত দিনের কোনো বাজেটে এই ধরনের চিন্তা আমরা দেখি নাই। তারপরে চিকিৎসা স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে 1,05,000 কোটি টাকা, ই হেলথ কার্ডের সিস্টেম, কেয়ার গেভার, নানান ধরনের নিত্য নতুন, তারপরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। বাংলাদেশের মানুষ কখনো চিন্তা করে নাই 2,500 টাকা গ্রামের একেবারে প্রান্তিক লেভেলের যে মানুষ, তৃণমূলের যে মানুষ, তিনি যদি পান সেটা তার কাছে 2.5 কোটি টাকার মতো হয়ে যায় মাননীয় স্পিকার। সেই জন্য আপনারাও সমালোচনা করবেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা বিশ্বাস করি দিন শেষে এই বাজেটের উপকারিতা আপনারা যখন পাবেন তখন আপনারা মনে করবেন, এবং রবীন্দ্রনাথের সেই কবিতার মতো, আজকে তোরে কেমন ভেবে অঙ্গেরে তোর ধুলো দিবে, কাল সকালে মালা হাতে আসবে রে তোর পিছে পিছে। মাননীয় স্পিকার, সিনিয়র সিটিজেন 65 বছর বয়স যাদের, তাদেরকে বিনামূল্যে ট্রেন ভ্রমণ এবং 25% কম ভাড়ায় মেট্রো রেল ভ্রমণের যে ব্যবস্থা করা আছে এই বাজেটে, এটাও একটা অভিনব পদ্ধতি। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বাজেট, এই ধরনের চিন্তা কেউ কখনো করেনি। তো সেই জন্য আমরা বলবো যে বাজেট নিয়ে আপনারা অবশ্যই সমালোচনা করেন, এবং এই বাজেট আমি বিশ্বাস করি যদি বাস্তবায়ন, ওনারা বলেন যে কল্পনা বিলাসী, মাননীয় আইনমন্ত্রী যেটা বললেন, আরে ভাই কল্পনা বিলাসী না হলে কি হবে? বলা হয় যে মানুষ তার স্বপ্নের চাইতে বড়, স্বপ্নের সমান বড়। মানুষের যদি স্বপ্ন না থাকে, আপনি যদি আকাশ ছোঁয়ার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনি ছাদ পর্যন্ত যেতে পারবেন। আর আপনি যদি ছাদে যেতে চান তাহলে তো আপনি মেঝে থেকে উঠতে পারবেন না। বাজেট হলো আমার আগামী দিনের স্বপ্ন, আমার আগামী দিনের আকাঙ্ক্ষা। আমি এটা করবো এই দেশের মানুষকে নিয়ে, এই দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে। সেই চিন্তা, সেই স্বপ্ন যদি আপনার না থাকে তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। এই বাজেট 100% বাস্তবায়িত হবে কোনোদিন হয়েছে জানি না। বিদেশি ঋণের কথা ওনারা বলেন, তৃতীয় বিশ্বের দেশে কোথায়, কোন দেশে কখন ঋণ ছাড়া বাজেট হয়েছে আপনি বলেন? আপনি জানি না। শুধু ঋণ তো আমরা নিচ্ছি না, ঋণ তো পরিশোধও করবো আমরা। বিগত সরকারে রেখে যাওয়া ঋণ 1,27,000 কোটি টাকা। মাননীয় অর্থমন্ত্রী যেটা আমাদের বাজেট বক্তৃতায় বলেছেন, শুধুমাত্র ওই ঋণ নিব এই আতঙ্ক, এই জুজুর ভয়, এটা যদি দেখান তাহলে হবে না মাননীয় স্পিকার। সেই জন্য আমি বলছি যে আপনি দয়া